আমরা যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় ভিডিও। এটা মডেল কোশ্চেন পেপার 2 ফর WBHRB CBT এক্সামিনেশন। তোমরা এটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে 50টা কোশ্চেন সিলেক্ট করা হয়েছে সাবজেক্ট ওয়াইজ, কিন্তু তার অ্যান্সারের সাথে এক্সপ্লেনেশন প্লাস তার রিলেটেড যা শর্ট কোশ্চেন হতে পারে সেগুলো দেওয়া আছে। তো এটাতে তোমরা 50টা কোশ্চেন থাকলেও এখান থেকে প্রায় 200 থেকে 300 শর্ট কোশ্চেনের মতো ইনফরমেশন পাবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। হুইচ টেস্ট ডিটারমাইন্স দ্য এবিলিটি অফ এ ট্যাবলেট টু উইথস্ট্যান্ড মেকানিক্যাল শক। একটা ট্যাবলেট কতটা মেকানিক্যাল শক অ্যাবজর্ব করতে পারবে সেটা মাপা হয় কিসের দ্বারা? না, সেটা মাপা হয় ফ্রায়াবিলিটি। ফ্রায়াবিলিটি দিয়ে সেটা মাপা হয়। এখন ব্যাপার হচ্ছে যে ফ্রায়াবিলিটি হচ্ছে যে আমরা ট্যাবলেট যখন ট্রান্সপোর্ট করি এক জায়গা থেকে আরেক জায়গা, বা ইন্ডাস্ট্রিতেও যখন সেটা এদিক ওদিক করা হয় ট্রের মাধ্যমে, তো তখন সেটা কতটা গুঁড়ো হবে, মানে তার থেকে কতটা গুঁড়ো তৈরি হতে পারে সেটা দেখা হয় ফ্রায়াবিলিটি দিয়ে। তো ফ্রায়াবিলিটি টেস্ট করার জন্যে রোচে ফ্রায়াবিলিটার ইউজ করা হয়। যে ছবি দিয়ে দিয়েছি, রোচে ফ্রায়াবিলিটার ইউজ করা হয়। এটা কন্ডিশন কী আছে? টেস্ট কন্ডিশন এটা 6 ইঞ্চি হাইট থেকে ট্যাবলেটটাকে ফেলা হয়, আর ওই যে চাকাটা ঘুরতে থাকে, তো সেই চাকাটাতে ট্যাবলেটটাকে 6 ইঞ্চি যে ট্যাবলেটগুলো থাকে সেই ট্যাবলেটগুলোকে 6 ইঞ্চি হাইট থেকে ফেলা হয়, আর সেই চাকাটা মিনিটে 25 রাউন্ড ঘোরে। টোটাল 4 মিনিট করা হয় এটা, তাহলে টোটাল 100 রিভলিউশন, মানে 100 রাউন্ড চাকাটা ঘুরে। তারপর সেটা টেস্ট করে দেখা হয় যে তার যে গুঁড়ো তৈরি হয়েছে সেই গুঁড়োটা তার ট্যাবলেটের টোটাল ওজনের কত পার্সেন্ট। এজ পার আইপি মানে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী সেটা যদি 1% বেশি না হয় সেক্ষেত্রে সেটা পাস ধরা হয়, মানে আমাদের ঠিক আছে, চলবে, ট্যাবলেট পাস করে গেছে টেস্ট। আর এজ পার ইউএসপি মানে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, তাদের অনুযায়ী 0.5 থেকে 1% যদি সেই গুঁড়োটার পরিমাণ হয়, ট্যাবলেট ওয়াইজ ভেরি করে, সেই জন্য একটা রেঞ্জ দেওয়া আছে, তো সেটা হলে তাদের টেস্ট পাস করে যায়। হুইচ এক্সিপিয়েন্ট ইজ ইউজ এজ এ লুব্রিকেন্ট ইন ট্যাবলেট ফর্মুলেশন। ট্যাবলেট ফর্মুলেশনে লুব্রিকেন্ট হিসাবে কী ইউজ করা হয়? না, এটা খুব ফেমাস আছে, এই ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, এটা ইউজ করা হয়। এই যে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট ইউজ করা হয়। এর সাথে যেগুলো মনে রাখতে হবে যে দু ধরনের আমাদের লুব্রিকেন্ট হয়। একটা হচ্ছে ওয়াটার ইনসলুবল, যার মধ্যে পড়ছে আমাদের ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। স্টিয়ারেটস অনেকগুলো আছে স্টিয়ারেটস গ্রুপের, যেমন ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, ক্যালসিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট। তাছাড়া আছে ট্যাল্ক, স্টেরিওট্যাক্স, ওয়্যাক্স, স্টেরিওওয়েট, এইসব আরও অনেকই আছে। তোমরা দেখো, এই লিস্ট বানিয়ে দিয়েছি আমি, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমি পিডিএফও প্রোভাইড করে দেবো। এই যে লিকুইড প্যারাফিনও ইউজ করা হয় ওয়াটার ইনসলুবলের মধ্যে। তাছাড়া ওয়াটার সলুবল যেটা আছে সেখানে আছে বোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম ওলিয়েট, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম লোরাইল সালফেট। এখান থেকে একটা কোশ্চেন আছে যে সোডিয়াম লোরাইল সালফেটের HLB ভ্যালু কত? এটা খুব কমন কোশ্চেন আসেই, সেটা হচ্ছে 40। অ্যালকা-সেলজার ইজ অ্যান এক্সাম্পল অফ। অ্যালকা-সেলজার কিসের এক্সাম্পল? না, অ্যালকা-সেলজার হচ্ছে ইফারভেসেন্ট ট্যাবলেটের এক্সাম্পল। ইনো হচ্ছে ইফারভেসেন্স পাউডার। ইফারভেসেন্স বলতে যে ট্যাবলেট বা যে পাউডার জলের সংস্পর্শে এসে CO2 রিলিজ করে, মানে বুদবুদ উঠতে থাকবে ওখান থেকে গ্যাসের মতো, সেটা হচ্ছে ইফারভেসেন্স। তো সেটা যে ট্যাবলেটটা সেটা করে, এর ফলে কী হয় না, ট্যাবলেটটা খুব সহজে ডিসইন্টিগ্রেট করে, তার মধ্যে যে মেডিসিন সেটা খুব সহজে রিলিজ হয়। তাছাড়া ট্যাবলেটের যে ডিজলিউশন রেট সেটাও বেড়ে যায়। তো অ্যালকা-সেলজার হচ্ছে একটা এক্সাম্পল এফারভেসেন্স ট্যাবলেটের। অ্যালকা-সেলজার ছাড়াও আর এক্সাম্পল কী আছে না, জেনটেক ইফারডোজ আছে। স্লাগস রিবনস আর অ্যাসোসিয়েটেড উইথ। স্লাগস বা রিবনস কিসের সাথে অ্যাসোসিয়েটেড? সেটা হচ্ছে আমাদের ড্রাই গ্র্যানুলেশন।
ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ের সময় ডোজের ইউনিফর্মিটির জন্য আমাদের গ্র্যানুলেশন করা হয়, আর গ্র্যানুলেশনের জন্য দুটো টেকনিক ইউজ করা হয়, সেটা হচ্ছে ওয়েট গ্র্যানুলেশন অ্যান্ড ড্রাই গ্র্যানুলেশন। তো ওয়েট গ্র্যানুলেশনে কী করা হয়, ওয়েট মানে ভেজানো হয় আগে পাউডারটাকে, তো সেখানে কী দিয়ে ভেজানো হয়, বাইন্ডার দিয়ে ভেজানো হয়। আর যেটা ওখানে ওই বাইন্ডার দিয়ে ভিজিয়ে ডাইরেক্টলি ওই গ্র্যানুল তৈরি করে সেটাকে কম্প্রেস করা হয়। কিন্তু যেখানে আমাদের ড্রাই গ্র্যানুলেশন করা হয়, যেখানে কোনো ওয়েটিং এজেন্ট বা কোনো বাইন্ডার ইউজ করা হচ্ছে না, সেইখানে কী করা হয় না, ওটাকে আগে স্লাগ বলতে চাই, পাথরের চাই যেমন আমরা শুনেছি, সেরকম চাই, অনেক বড় বড় চায়ের মতো ট্যাবলেট তৈরি করা হয়। ওটাকে কম্প্রেস করে ট্যাবলেট প্রেসে নিয়ে গিয়ে কম্প্রেস করে চাই তৈরি করা হয়। তো সেই চাই দু ধরনের হয়। যদি ট্যাবলেট যে কম্প্রেসার আছে সেই ট্যাবলেট প্রেসে গিয়ে যদি প্রেস করা হয় সেটা হচ্ছে স্লাগ। আর যদি যে রোলার কম্প্যাক্টার আছে সেখানে যদি সেটাকে চাই তৈরি করা হয় মানে একটা বড় স্ল্যাগ তৈরি করা হয়, তো সেক্ষেত্রে সেটা ফিতের মতো করে তৈরি হয়, মানে যেটা আমাদের ট্রিপল রোলার মিল আমরা দেখেছি যেখানে কম্প্যাকশন করা হয়। তো সেখানে ওই ধরনের মিলে নিয়ে গিয়ে এটাকে কম্প্যাকশন করা হয়। তো সেই ক্ষেত্রে এটা রিবনের মতো, ফিতের মতো তৈরি হয়, মোটা হয় চায়ের মতোই, কিন্তু এর আকৃতিটা ফিতের মতো, সেই জন্য সেটাকে রিবন বলে। তো স্ল্যাগস অ্যান্ড রিবনস আর অ্যাসোসিয়েটেড উইথ ড্রাই গ্র্যানুলেশন, যেখানে আমাদের বাইন্ডার ইউজ করা হয় না। Aqueous and oil-based drug can be administered through কনসেপ্টের ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে একুয়াস ফেজ, যেখানে আমরা ইন্ট্রাভেনাস ইনজেকশন করব সেখানে কখনোই ওয়েলি ফেজ বা ফ্যাটি ফেজের ভেহিকেলযুক্ত কোনো ইনজেকশন আমরা ইউজ করব না। কনসেপ্ট হচ্ছে যে আইভি রুটে শুধুমাত্র আমাদের একুয়া বেস মানে ওয়াটার বেস প্রিপারেশন ইনজেক্ট করা হবে। কিন্তু আইএমের ক্ষেত্রে কী করা হয় না, একুয়াসও হতে পারে, সেটা ওয়েল বেসও হতে পারে। তাহলে একুয়াস অ্যান্ড ওয়েল বেস ড্রাগস ক্যান বি অ্যাডমিনিস্টার্ড থ্রু আইএম রুট, মানে ইন্ট্রামাসকুলার রুট। এটার কি হয় না, অ্যাবজর্পশনটা স্লোয়ার হয় আইভির থেকে আইএমের, কিন্তু এর যে এফেক্টটা সেটা লং লাস্টিং হয়। এলিক্সার্স আর হাইড্রো অ্যালকোহলিক সলিউশন। অ্যান্সার এ। এলিক্সার্স আর হাইড্রো অ্যালকোহলিক সলিউশন। এলিক্সার হলো হাইড্রো অ্যালকোহলিক মানে জল আর অ্যালকোহল মিশ্রিত প্রিপারেশন বা সলিউশন। সেই ক্ষেত্রে এখানে কী করা হয় না, দুই ধরনের ড্রাগেই আমাদের নিতে পারি আমরা, যেটা ওয়াটার সলিউবল আছে, অ্যালকোহল সলিউবল আছে, এই দুই ধরনের ড্রাগ নিয়ে প্রিপারেশন তৈরি করা যায়। তো হাইড্রো অ্যালকোহলিক প্রিপারেশন বা এলিক্সার্স সুইটেন্ড হয়। সিরাপ এত বেশি হারে প্রচলিত হওয়ার আগে বিভিন্ন ধরনের লিকুইড প্রিপারেশন তৈরি করার জন্যে এই এলিক্সার ব্যবহার করা হতো অনেক আগেই। তারপরে যখন সিরাপ এসে যায় তারপরে এর প্রচলন, এর ব্যবহার কমে গেছে। হুইচ প্রিজারভেটিভ ইজ কমনলি ইউজড ইন ওরাল লিকুইড প্রিপারেশন। তো ওরাল লিকুইড প্রিপারেশনে সব থেকে বেশি যে প্রিজারভেটিভসটা ইউজ হয় সেটা মনে রাখবে, মিথাইল প্যারাবেন। এছাড়াও প্রোপাইল প্যারাবেন ইউজ করা হয় বা এদের দুইয়ের মিক্সারও ইউজ করা হয়। এদের ব্র্যান্ড নেম মনে রাখবে, নিপাসল হচ্ছে প্রোপাইল প্যারাবেনের ব্র্যান্ড নেম, আর নিপাজিন হচ্ছে মিথাইল প্যারাবেনের ব্র্যান্ড নেম। সেডিমেন্টেশন ভলিউম ইজ রিলেটেড টু, সেডিমেন্টেশন ভলিউম হচ্ছে সাসপেনশনের সাথে রিলেটেড। তোমরা জানো যে লিকুইডের মধ্যে সলিড ড্রাগ পার্টিকেলগুলো সাসপেন্ডেড অবস্থায় থাকে, তো সেডিমেন্টেশন সেখানেই পড়ার চান্স থাকে। তো সেখান থেকে তোমরা রিলেট করবে যে সেডিমেন্টেশন ভলিউম ইজ রিলেটেড টু সাসপেনশন। Which method is used to sterilize heat sensitive parenteral preparation? তো হিট সেন্সিটিভ প্যারেন্টারাল প্রিপারেশন স্টেরিলাইজ করার জন্য ফিল্টারেশন ইউজ করা হয়, যেখানে মেমব্রেন ফিল্টার দিয়ে ফিল্টার করা হয়। মেমব্রেন ফিল্টারের যে পোর সাইজ থাকে সেটা কত থাকে, 0.45 মাইক্রন। ফিল্টারেশন ইউজিং মেমব্রেন ফিল্টার, পোর সাইজ 0.45 মাইক্রন, মনে রাখবে। পার্টিকেল সাইজ রেঞ্জ ইন ফার্মাসিউটিক্যাল সাসপেনশন। ফার্মাসিউটিক্যাল সাসপেনশনে যে পার্টিকেল সাইজের রেঞ্জ থাকে সেটা কত না, 0.5 থেকে 5 মাইক্রোমিটার। 0.5 থেকে 5 মাইক্রোমিটার ইন ফার্মাসিউটিক্যাল সাসপেনশন। এখানে এইগুলোও তোমরা মনে রাখবে। ইমালশনে কত হয় না, 0.1 থেকে 10 মাইক্রোমিটার। মাইক্রো ইমালশনে কত হয় না,
0.01 থেকে 0.1 মাইক্রোমিটার, আর মাল্টিপল ইমালশন আপ টু 100 মাইক্রন বা মাইক্রোমিটার। কোলয়েডাল ডিসপারশন হচ্ছে 1 থেকে 1000 ন্যানোমিটার। মানে কোলয়েডাল ডিসপারশনের যে পার্টিকেল সাইজ মানে এই রেঞ্জের মধ্যে থাকে কোলয়েডাল ডিসপারশনের ক্ষেত্রে। কোর্স ডিসপারশন থাকে 1000 ন্যানোমিটারের বেশি। বিগেস্ট ক্যাপসুল সাইজ, তো বিগেস্ট ক্যাপসুল সাইজ হচ্ছে কত না 000, যার সব থেকে বেশি জিরো সেই সব থেকে বড়, এটা মনে রাখবে। এই যে এখানে চার্ট দিয়ে দিয়েছি, এই গতবারের রেলওয়ের এক্সামেও এসেছিলো এখান থেকে কোয়েশ্চেন, যে ফিলিং সাইজ কত, ওই এমএলের কিছু একটা এসেছিলো, হয়তো বলে দিল যে 3 নম্বর সাইজের ক্যাপসুল এর এমএলএ ক্যাপাসিটি কত না 0.30। এরকম এমজিতেও আসতে পারে যে 00 সাইজের যে ক্যাপসুল আছে সেটা আপ টু কত এমজি ফিল করতে পারে না 665 এমজি কন্টেন্ট করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে একটা কোয়েশ্চেন হওয়ার খুব চান্স আছে, দেখে রাখবে। আই ড্রপস মাস্ট বি, আই ড্রপস যেটা হচ্ছে একটা অপথ্যালমিক প্রিপারেশন, তো সেটা কি হতে হবে, মাস্টলি সেটা আইসোটনিক হতে হবে। আইসোটনিক মানে আমাদের চোখের যে টিয়ার ফ্লুইড আছে, সেই টিয়ার ফ্লুইড মানে চোখের জলের যে কনসেন্ট্রেশন আছে, তার ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন, তার সাথে যেটা আমরা আই ড্রপ হিসাবে ইউজ করছি সেখানের যে প্রিপারেশন তারও যে কনসেন্ট্রেশন সমান হতে হবে। তাছাড়া বার্নিং সেন্সেশন বা ইরিটেশন হতে পারে আমাদের চোখে। এটা কত থাকে না 0.9% W/V ওয়েট বাই ভলিউম। যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন আমরা তৈরি করি তো তার যা কনসেন্ট্রেশন দাঁড়ায় সেই সেম কনসেন্ট্রেশন আমাদের টিআরের থাকে, আর সেই সেম কনসেন্ট্রেশনের সলিউশন আমাদেরকে অপথ্যালমিক যে প্রিপারেশন সেখানে নিতে হয়, না হলে আয়ে বার্নিং সেন্সেশন, ইরিটেশন এসব হতে পারে। অ্যাসপিরিন ইজ কেমিক্যালি, অ্যাসপিরিন হচ্ছে কেমিক্যালি না অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এছাড়াও অ্যাসপিরিনের ব্যাপারে, অ্যাসপিরিন একটা খুব ইম্পর্ট্যান্ট ড্রাগ, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন হয়, সেটা এমসির পরীক্ষা বলো, এমসিআরই বলো, বা রেলওয়ের এক্সাম বলো, বা অন্যান্য যে এক্সামগুলো ইসরোর এক্সাম বলো, এখান থেকে কোশ্চেন হয়। তো এর কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তাছাড়া এটা হচ্ছে একটা একমাত্র এনসেড মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, একমাত্র যেটা ইরিভার্সেবলি ইনহিবিট করে কক্স। কক্স মানে সাইক্লো অক্সিজেনের যে এনজাইম আছে যেটা থ্রম্বোজেন আর প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে সাহায্য করে, এরা আমাদের ইনফ্লেমেশন পেন এর জন্য মেন দায়ী। তো সেই মেটাবোলাইটগুলো তৈরি করার জন্য যে এনজাইম কক্স সাইক্লো অক্সিজেনেজ তাকে ইরিভার্সেবলি ব্লক করে দেয়, মানে সে আর মানে সেটা আর আনব্লক হয় না, মানে ওই ব্লকেই থেকে যায়, ইরিভার্সালি ব্লক করে দেয়। মানে ধরো একটা প্লেটলেটকে ব্লক করেছে, একটা প্লেটলেটে ওর যতদিন লাইফ স্পান আছে ওখান থেকে আর কোনো সাইক্লো অক্সিজেনেজ অ্যাক্টিভ হবে না বা সেই মেটাবোলাইটগুলো তৈরি করবে না যেটা আমাদের ইনফ্লামেশন করবে। এটা অনেক জায়গাতে ইউজ করা হয়, অ্যানালজেসিক গুণ আছে এর, অ্যান্টিপাইরেটিক মানে জ্বর কমায় এটা, অ্যান্টি ইনফ্লেমেটরি ইনফ্লেমেশন কমায়, অ্যান্টি প্লেটলেট লো ডোজে এটা অ্যান্টি প্লেটলেটের কাজ করে, মানে ব্লাড থিনারের কাজ করে। তো এর সাথে আছে অ্যাডভার্স ইফেক্ট যে আছে গ্যাস্ট্রিক ইরিটেশন করতে পারে, যেটা সব এনসিডি করে, তাছাড়া আলসারেশন করতে পারে, ব্লিডিং করতে পারে, ওই যে ব্লাড থিনিংয়ের জন্য ব্লিডিং করতে পারে। তাছাড়া এটা কোয়েশ্চেন এসেছিলো এমসিআরির প্রথমবারে মনে হয় এসেছিলো কোয়েশ্চেন যে রেইজ সিনড্রোম ইন চিলড্রেন, রেইজ সিনড্রোম করতে পারে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। চিলড্রেনদের মধ্যে রেইজ সিনড্রোম কজ করতে পারে আমাদের অ্যাসপিরিন। হুইচ ড্রাগ ইজ অ্যান অ্যান্টাসিড, অ্যান্টাসিড কোনটা, নিচের মধ্যে কোনটা অ্যান্টাসিড? আমরা অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ বলে এই উপরে যে তিনটা সেই তিনটেই খাই, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টাসিড কোনটা? অ্যান্টাসিড হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অপশন এ। এখানে আবার অ্যান্টাসিডের দুটো ব্যাপার আছে, অ্যান্টাসিড হচ্ছে একটা সিস্টেমিক হতে পারে, একটা নন সিস্টেমিক হতে পারে। তো সিস্টেমিকের মধ্যে
সোডিয়াম বাইকার্বনেট, এটা কোশ্চেন ডাইরেক্টলি আসে যে হুইচ ওয়ান ইজ এ সিস্টেমিক অ্যান্টাসিড, এটা কোশ্চেন আসে। তাছাড়া নন সিস্টেমিক অ্যান্টাসিড কারা আছে না অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এদের অনেক সময় মিক্সার তৈরি করেও ইউজ করা হয়। এছাড়াও আরও অনেকে আছে কিন্তু মেনলি এইগুলো ইউজ করা হয় এজ এ নন সিস্টেমিক অ্যান্টাসিড। ওই যে ডাইজিন খাই আমরা, সেখানে এগুলোর মিক্সার থাকে। সিস্টেমিক অ্যান্টাসিড আর অ্যাবজর্বড অ্যান্ড মে কজ সিস্টেমিক অ্যালকালোসিস। সিস্টেমিক অ্যালকালোসিস কজ করতে পারে আমাদের অ্যান্টাসিড, মানে সোজা কথায় বলতে গেলে যে আমরা নন সিস্টেমিক অ্যান্টাসিড ইউজ করি, সেটা লোকালি নিউট্রালাইজ করে অ্যাসিডকে আমাদের স্টোমাকে গিয়ে। কিন্তু সিস্টেমিক অ্যান্টাসিড যেহেতু এটা থ্রু আইভি দেওয়া হয়, ইনফিউশনের মাধ্যমে দেওয়া হয়, তো সেক্ষেত্রে সমস্যাটা হয় কি না, এটা সিস্টেমিক অ্যালকালোসিস করতে পারে, মানে অ্যাসিডোসিস কমানোর জন্য আমরা দিয়েছি কিন্তু এটা উল্টে গিয়ে অ্যালকালোসিস কজ করে দিতে পারে। তো এটা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। বিটালেকটাম রিং ইজ প্রেজেন্ট ইন, বিটালেকটাম রিং কোথায় থাকে? বিটালেকটাম রিং থাকে আমাদের পেনিসিলিনে, পেনিসিলিন থাকে, সেফালোস্পোরিনে থাকে, কার্বাপিনিমে থাকে, মোনোবেকটামে থাকে। এই যে এরা সবাই একই ঘরের লোক, একই বাড়ির লোক, হ্যাঁ। তো বিটালেকটাম রিং এদের মধ্যে থাকে। তো এখানে আমাদের পেনিসিলিন অ্যান্সার হবে অপশান বি। অল বিটালেকটাম অ্যান্টিবায়োটিক্স ইনহিবিট ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস বাই বাইন্ডিং টু পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস। এখান থেকে কোশ্চেন হয়, হোয়াট কম্পোনেন্ট ইজ ইউজড এজ এ রিডিউসিং এজেন্ট? এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কোনটা ইউজ করা হয় তোমরা জানো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, হাইড্রোজেন পারঅক্সাইড হতে হয়, নাইট্রিক অ্যাসিড হতে হয়। শুধুমাত্র এখানে সোডিয়াম থায়োসালফেট রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। এখানে লিস্ট দিয়ে দিয়েছি, কারণ এরা সবাই হচ্ছে রিডিউসিং এজেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টস আর অ্যাডেড টু ফর্মুলেশন টু প্রিভেন্ট, অ্যান্টিঅক্সিডেন্টগুলো কেন ইউজ করা হয়? কি প্রিভেন্ট করার জন্য না অক্সিডেশন। এই যে এখানে দেখো, এই যে নীল কালারে যেগুলো লেখা আছে অ্যাসকর্বিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম মেটাবাইসালফেট, এরা একুয়াস প্রিপারেশনে ইউজ করা হয়, যেখানে এগুলো এজ এ অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করা হয়। আর যেগুলো গেরুয়া কালারে বা অরেঞ্জ কালারে লেখা আছে বিউটাইলেটেড হাইড্রোক্সিএনিসোল আর বিউটাইলেটেড হাইড্রোক্সিটলুইন, বিএইচএ আর বিএইচটি খুব পপুলার, আর প্রোপাইল গ্যালেট, এই যে তিনটা এরা মেনলি ইউজ করা হয় ফেড বেস বা ওয়েল বেস প্রিপারেশনে এজ এ অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া এই বাকিগুলো দেখো, যেমন এখানে একটা দেখার জিনিস কী আছে না, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট নয়, মানে অ্যান্টিঅক্সিডেন্ট যে মেকানিজমে কাজ করে এটা কিন্তু করে না, কিন্তু এজ এ অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করা হয় কারণ এর সাইনার্জিস্টিক ইফেক্ট আছে। হুইচ ড্রাগ ইজ মেনলি মেটাবোলাইজ ইন দ্য লিভার? আমাদের সাধারণত ধারণা থাকে যে যে কোনো ড্রাগেই মনে হয় লিভার দিয়ে মেটাবোলাইজ হয়, কিন্তু না, সেটা নয়। যেমন ইনসুলিন আছে, এটা একটা পেপটাইড ড্রাগ, এটা বেশিরভাগ যে আমাদের এনজাইমেটিক রিয়াকশন আছে লিভারও হয়, কিন্তু মেনলি লিভারে হয় না। মেনলি যেটা আমাদের লিভার মেটাবোলাইজ হয় সেটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল ইজ মেনলি মেটাবোলাইজ ইন দ্য লিভার বাই phase 2 reaction such as glucuronidation and sulfation. ইনসুলিন ব্রোকেন ডাউন মেনলি বাই প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে মেনলি ভেঙে যায়, কারণ এটা একটা প্রোটিন পেপটাইড চেন ইন ব্লাড, লিভার অ্যান্ড কিডনিজ। হেপারিন কী হয় না রিমুভ মেনলি বাই এনজাইমেটিক ডিগ্রেডেশন, ওই প্লাজমাতেই ডিগ্রেড হয়ে যায়। পেনিসিলিন জি এলিমিনেটেড মোস্টলি আনচেঞ্জ বাই কিডনিজ বাই রেনাল এক্সক্রিশন। তো মেনলি আমাদের এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে মেনলি প্যারাসিটামলই লিভার দিয়ে মেটাবোলাইজ হয়। পাইরোজেন্স আর ফেভার কোজিং, পাইরোজেন্স আর ফিভার কোজিং এন্ডোটক্সিন প্রডিউস বাই, আমাদের যে জ্বর হয় তো বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় কী কারণে না পাইরোজেন হয়ে যায়, আমাদের ব্লাডে পাইরোজেন জমে যায়। পাইরোজেন্স কি না ফিভার কোজিং এন্ডোটক্সিন প্রডিউস বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। অ্যান্সার হচ্ছে এ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা তৈরি করা ফিভার কোজিং এন্ডোটক্সিন হচ্ছে
পাইরোজেন্স। কেমিক্যালি এরা হয় লিপিড পলিস্যাকারাইডস অর লিপিড পেপটাইড কমপ্লেক্স। ব্যাকটেরিওফেজ ইজ এ ভাইরাস। ব্যাকটেরিওফেজ হচ্ছে একটা ভাইরাস। এরা মানুষকে ইনফেক্ট করে না, হিউম্যানকে ইনফেক্ট করে না, এরা একটা ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। হুইচ ড্রাগ ইজ অ্যাসিডিক ইন নেচার। এখানে এই যে আমরা অ্যাসপিরিন পড়েছিলাম, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, তো অ্যাসিডিক নেচার হচ্ছে অ্যাসপিরিন। বাকি যারা আছে মরফিন, এট্রোপিন, কুইনাইন, এরা কিন্তু এগুলো দেখে রাখবে, এরা হচ্ছে বেসিক ড্রাগ। কোশ্চেনটা উল্টোভাবেও পড়তে পারে, আর বিশেষ করে উল্টোভাবে পড়লে এই মরফিন, কুইনাইন, এট্রোপিন এরাই থাকে অপশনে বেশিরভাগ ক্ষেত্রে, এদেরকে দেখা যায়। এই তিনজনের মধ্যে একজনকে দেখতে পাবেই। চিলেটিং এজেন্টস রিমুভ হেভি মেটালস। চিলেটিং এজেন্ট দিয়ে আমরা হেভি মেটালসগুলোকে রিমুভ করতে পারি। এটা ইউজ করা হয় টক্সিসিটির ক্ষেত্রে, যখন আমাদের শরীরে হেভি মেটাল পয়জনিং হয়ে যায় সেই ক্ষেত্রে ইউজ করা হয় চিলেটিং এজেন্ট হিসাবে। ইজিটিএ যেমন ইউজ করা হয়, খুব কমনলি ইউজ করা হয় ইথাইল ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। ওর অনেকগুলো পয়েন্ট থাকে যেখানে হেভি মেটালগুলো গিয়ে কমপ্লেক্স তৈরি করতে পারে, সেই কমপ্লেক্সটা বেরিয়ে যায়, আমাদের শরীর থেকে সহজে এক্সক্রিট হয়ে যায়। ডিজিটালিস ইজ ইউজড ইন কার্ডিয়াক ফেলিওর, অপশন বি। ডিজিটালিস একটা ইম্পর্ট্যান্ট ফার্মাকোগনোসির ড্রাগ, আমাদের ডিপ্লোমা সিলেবাস অনুযায়ী খুব ইম্পর্ট্যান্ট একটা ড্রাগ। ডিজিটালিস সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। এটা হচ্ছে একটা ড্রাগ যেটা কার্ডিয়াক গ্লাইকোসাইড কন্টেন করে। এটা পাওয়া যায় ডিজিটালিস পারপিউরা থেকে, তাছাড়া ডিজিটালিস ল্যানাটা থেকে। এটা মেনলি কনজেস্টিভ হার্ট ফেলিওরে ইউজ করা হয় এজ এ কার্ডিওটনিক ড্রাগ, অ্যান্ড আর্টেরিয়াল যে ফাইব্রিলেশন হয় সেখানে ইউজ করা যায়। এর মেকানিজম অফ অ্যাকশন কি না, সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্প ইন হার্ট এটা ইনহিবিট করে। তার ফলে কি হয়, ক্যালসিয়ামের লেভেল বেড়ে যায় হার্টের সেলগুলোতে, কার্ডিয়াক সেলগুলোতে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়। ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে পজিটিভ আইনোট্রপিক এফেক্ট দেখা যায়, মানে আমাদের হার্ট পুরো লাফিয়ে ওঠে, পাম্প করতে শুরু করে। সেনা কন্টেন্স এন্থ্রাকুইনন গ্লাইকোসাইড। সেনা এন্থ্রাকুইনন গ্লাইকোসাইড কন্টেন্ট করে, মনে রাখবে। এছাড়াও এন্থ্রাকুইনন গ্লাইকোসাইড কোথায় পাওয়া যায়, এলোতে পাওয়া যায়, এলোভেরা। সেনা ইজ এ ন্যাচারাল স্টিমুলেন্ট লেক্সেটিভ। সেনা লেক্সেটিভ হিসাবে ইউজ করা হয়, স্টিমুলেন্ট লেক্সেটিভ, যেটা আমরা পাই ক্যাসিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া, যেটাকে ইন্ডিয়ান ওর তিন নেভেলি সেনা বলা হয়। এখান থেকে কোশ্চেন আছে, ইন্ডিয়ান ওর তিন নেভেলি সেনা কাকে বলা হয়, না ক্যাসিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া। তো এই হচ্ছে এখান থেকে কোশ্চেন আছে, এটা বলে দিলাম। আর এর চিফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে সেনোসাইড, যেটা হচ্ছে এন্থ্রাকুইনন গ্লাইকোসাইড। হ্যাঁ, আর একটা জিনিস, যে এন্থ্রাকুইনন গ্লাইকোসাইডের টেস্টের জন্য কোন টেস্ট ইউজ করা হয় না, ব্রন-টেকার টেস্ট। এখান থেকে কোশ্চেন আছে যে ব্রন-টেকার টেস্ট কার ডিটেকশন ইউজ করা হয় না, এন্থ্রাকুইনন গ্লাইকোসাইড। ক্লোভ অয়েল ইজ রিচ ইন, ক্লোভ অয়েলে কী থাকে বেশি না, ইউজিনল থাকে। এই যে ইউজিনল থাকে 70 থেকে 85%। এটা অনেক বইয়ে 70 থেকে 90% আছে, এগুলো একটু একটু এদিক ওদিক হবে, কিন্তু মোটামুটি 70 থেকে 85% মধ্যে থাকে। তাছাড়া থাকে ইউজিনাইল অ্যাসিটেট, বিটা ক্যারিওফাইলিন এইসব থাকে, আলফা হিউমিলিন এসব খুব কম পরিমাণে থাকে, আর আদার টার্পেন্সগুলো থাকে। তো এরা যে কাজ, ইউজিনলের যে কাজ সেটা কি না, অ্যানালজেসিক আর অ্যান্টিসেপটিক প্রপার্টিস থাকে ইউজিনলের। এই ইউজিনল থাকার জন্যেই আমরা যদি দাঁত ব্যথা করে আমাদের, সেই জন্য যে লোকাল অ্যানালজেসিকের কাজ করে আমাদের ইউজিনল, সেই দাঁতের কাছে ক্লোভ রেখে দিলে বা ক্লোভ চিবিয়ে মুখে রাখলে সেই দাঁত ব্যথা উপশম হয়। তো এই ইউজিনলের জন্যেই, যেটা 70 থেকে 85% মতো এজ এ মেজর কম্পোনেন্ট ক্লোভে থাকে। ক্লোভ বলতে লবঙ্গ। মরফিন ইজ অবটেন্ড ফ্রম, মরফিন কোথা থেকে পাওয়া যায়, মরফিন পাওয়া যায় ওপিয়াম থেকে। তো ওপিয়াম ইজ এ ড্রাইড ল্যাটেক্স অবটেন্ড ফ্রম
আনরাইপ ক্যাপসুল, মানে অর্ধেক পাকা ফলের যে রস সেটা শুকিয়ে পাওয়া যায় ওপিয়াম। কোন গাছ থেকে? না পাপাভার সোমনিফেরাম, ফ্যামিলি পাপাভারেসি। এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, দেখে রাখো। হানি ইজ, মধু কী হিসাবে ইউজ করা হয়? সুইটেনিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। অ্যান্সার হচ্ছে বি, সুইটেনিং এজেন্ট। পাওয়া যায় কোথা কোথা থেকে? না ওই যে মৌমাছিগুলো, বিভিন্ন প্রজাতির মৌমাছি, বিভিন্ন স্পেসিসের মৌমাছি আছে যেগুলো থেকে পায়। যেমন হচ্ছে এপিস মেলিফেরা, এপিস ইন্ডিকা, এপিস ডরসাটা, এদের সবারই ফ্যামিলি এপিডা। আচ্ছা, মধুতে কম্পোজিশন কী থাকে? মধু কী কী দিয়ে তৈরি হয়? না সেখানে ফ্রুক্টোজ 38% মতো থাকে, গ্লুকোজ 31% মতো থাকে, সামান্য পরিমাণে সুক্রোজ থাকে। তাছাড়া সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এনজাইমস থাকে সেখানে, আর থাকে অর্গানিক অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস। হুইচ ড্রাগ ইজ এ হেলুসিনোজেন? কোন ড্রাগ একটা হেলুসিনোজেন? ক্যানাবিস। ক্যানাবিস সেটিভা থেকে পাওয়া যায় ক্যানাবিস, মানে যেটা গাঁজা বলি আমরা। অ্যাকচুয়ালি গাঁজা বলে আমরা চিনি, কিন্তু ওর গাছের নাম মেনলি ক্যানাবিস। আর ক্যানাবিসের বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন ধরনের ড্রাগ তৈরি হয়, যেগুলো বিভিন্ন নামে আমরা জানি। যেমন শুকনো পাতা থেকে ভাং তৈরি হয়, যেটা আমরা দোলের সময় ভাং তৈরি করে খাই। বা গাঁজা হয় যে ফ্লাওয়ারিং যে টপ, ওটা গাঁজা হিসেবে ইউজ করা হয়। আর গাঁজা মানে ওই যে ক্যানাবিস গাছ, ওর থেকে যে রেজিন বার হয়, সেই রেজিন চরস বা হাসিস নামে পরিচিত। এই তিনটেরই হ্যালুসিনোজেনিক প্রপার্টি আছে আর অ্যাডিকটিভ প্রপার্টি আছে। এর মেন যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যেটা ওই রেজিনে পাওয়া যায়, সেটা হচ্ছে টেট্রাহাইড্রোক্যানাবিনল। এলোইন ইন এলো, এলোইন ইন এলো ইজ অবটেন ফ্রম, আমরা এলোতে যেটা পাই, আসলে আমরা এমনভাবে পড়ি যে এলোতে হয়তো ওই একটা নির্দিষ্ট পার্ট ইউজ করা হয়, কিন্তু না, সেটা না। এলোর বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট পাওয়া যায়। যেমন এলোর যে পাতাটা আছে সেটা ভেঙে দিলে একটা হলুদ রসালো মতো একটা এক্সট্রাক্ট বের হয়, ওটাতেই আমাদের থাকে এলোইন। এই এলোইনই আমাদের আবার যে ল্যাক্সেটিভ প্রপার্টি আছে, এই এলোইনের জন্যই সেই প্রপার্টি আছে। তো সেই এলোইন ইন এলো কোথা থেকে পাওয়া যায়? না ইয়েলো জুস থেকে পাওয়া যায়। ভেতরের যে পাতার ভেতরে যে সাদা জেলের মতো যে অংশটা থাকে, থকথকে জেলের মতো, তো সেটা অ্যাকচুয়ালি আমাদের ল্যাক্সেটিভ হিসাবে ইউজ করা হয় না, সেটা বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্ট বা স্কিন কেয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়। তো অ্যান্সার হচ্ছে ইয়েলো জুস, যেখান থেকে এলোইন পাওয়া যায়, যেটা আমাদের ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে। ভোলাটাইল ওয়েলস আর জেনারেলি ইনসলুবল ইন, ভোলাটাইল অয়েল যেগুলো থাকে সেগুলো জেনারেলি কিসে ইনসলুবল হয়? ওয়াটারে। নর্মাল ব্লাড পিএইচ, আমাদের ব্লাডের নর্মাল পিএইচ কত? না 7.4, এটা রেঞ্জ থাকে 7.35 থেকে 7.45। তো অ্যান্সার হচ্ছে সি। তাছাড়া আরও যেগুলো থেকে কোশ্চেন আসছে আমাদের বডির বিভিন্ন সিক্রেশন থেকে, বডির বিভিন্ন ক্ষরণ থেকে, যেমন সেলিভা আছে, সেলিভার হচ্ছে 6.2 থেকে 7.6। গ্যাস্ট্রিক যে জুস আছে, সেই গ্যাস্ট্রিক জুসের হচ্ছে 1.0, মানে 1 থেকে 3, 1 থেকে 3 হয়, যে পিএইচে আমাদের পেপসিন এনজাইম কাজ করে প্রোটিনের উপরে। আচ্ছা, ব্লাডে হচ্ছে বলে দিলাম। আর ইউরিন হচ্ছে ওই 4.5 থেকে 8। টিয়ার্স চোখের জলের হচ্ছে 7 থেকে 7.4। আর ঘাম সুইটের হচ্ছে 4.5 থেকে, মানে 4.5 থেকে 6.5। ইনসুলিন লোয়ার্স ব্লাড গ্লুকোজ, বা ইনসুলিন যে আমাদের ব্লাড গ্লুকোজ কমায়, কীভাবে কমায়? না এটা কি করে? না আমাদের যে গ্লুকোজের আপটেক আছে বিভিন্ন মাসেল বা সেলে, যে গ্লুকোজের আপটেক আছে, মানে গ্লুকোজ যে ব্লাড থেকে তারা গ্লুকোজটা তুলে নেয়, এই যে প্রবণতাটা এটা বাড়ায়, ইনক্রিজিং গ্লুকোজ আপটেক। এর মেকানিজম অফ অ্যাকশন কী আছে? ইনসুলিন তার রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে মেমব্রেনের উপরে, তারপরে টাইরোসিন কাইনেজ যে রিসেপ্টর আছে তার সিগন্যালিংকে অ্যাক্টিভ করে, তার ফলে গ্লুকোজ আপটেক ইন্টু দ্য মাসেল আর এডিপোজ টিস্যু, মানে ফ্যাট টিস্যুতে আর মাসেলে গ্লুকোজ আপটেক বেড়ে যায়। তার ফলে মানে আমাদের যে গ্লাইকোজেনেসিস আর লাইপোজেনেসিস,
এগুলো প্রমোট হয়, ইনক্রিজ হয় এর হারটা, আর ডিক্রিজ হয় ব্লাড গ্লুকোজ লেভেল। এইভাবে ইনসুলিন কাজ করে। আরবিসির লাইফ স্প্যান কত? তোমরা সবাই জানো, ছোটোবেলা থেকে পড়ে আসছে 120 দিন। এর সাথে আমরা জানবো আরও বিভিন্ন যে ব্লাড সেল আছে তাদের লাইফ স্প্যান কত। তো আরবিসির হচ্ছে 120 দিন, প্লেটলেটস হচ্ছে 7 থেকে 10 দিন, নিউট্রোফিলস হচ্ছে হোয়াইট ব্লাড সেলের মধ্যে, নিউট্রোফিল হচ্ছে 6 থেকে 8 ঘন্টা ব্লাডের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা, কিন্তু যদি টিস্যুর মধ্যে থাকে সেক্ষেত্রে 1 থেকে 2 দিন বেঁচে থাকে তারা। ইওসিনোফিল থাকে 8 থেকে 12 দিন, বেসোফিল কয়েকদিন থাকে, এটা স্পেসিফাইড নয়। মোনোসাইটস হচ্ছে 1 থেকে 3 দিন ব্লাডের মধ্যে, আর ম্যাক্রোফেজের মধ্যে কয়েক মাস। লিম্ফোসাইটস কয়েক দিন থেকে কয়েক বছর। মেমোরি সেল অ্যাকচুয়ালি যেগুলো থাকে সেগুলো বেশি দিন বাঁচে। সাইট অফ বাইল স্টোরেজ ইজ, আচ্ছা বাইল তৈরি হয় কোথায়? বাইল তৈরি হয় লিভারে, আর থাকে কোথায়? স্টোর হয়ে থাকে গল ব্লেডারে। ওখান থেকে এসে ওই ডিওডেনামের কাজটাতে মিশে কী করে না, আমাদের যে ফ্যাট আছে সেই ফ্যাটের ডাইজেশনে সাহায্য করে। আমরা তো ইমালশন যখন পড়েছি তখন আমরা পড়েছি যে তেল আর জল, মানে ওয়াটার আর ওয়েল, যদি দুটো লিকুইড থাকে যারা ইমিসিবল নিজেদের মধ্যে, তো তাদেরকে মিক্স করার জন্য ইমালসিফিকেশন করতে হয়। সেক্ষেত্রে ইমালসিফাইং একটা এজেন্ট লাগে যেটা তেল আর জলের মধ্যে একটা ইন্টারমিডিয়েট ফেজ তৈরি করে তাদেরকে মিক্স করে দেয়। তো এই বাইল যদি আমরা বলি, তো বাইলকে আমরা বলতে পারি যে এটা একটা ন্যাচারাল ইমালসিফাইং এজেন্ট, যেটা কী করে না, আমাদের যে ওয়াটারি ফুড পার্টিকেল, আমরা যে খাবার খাই তার মধ্যে ওয়াটারি যে অংশ থাকে, জলের যে অংশ থাকে, জলে মিশে সেই রকম যে অংশ থাকে, তার সাথে ফ্যাটে মিশিয়ে, তো আমরা যে ফ্যাট খাই তো সেই ওয়েলি বা ফ্যাট ফুড যে পার্ট থাকে তার সাথে ওয়াটারি ফুড পার্ট, এই দুটোকে মিক্স করে ইমালসিফাই করে মিক্স করে, তো এভাবে এরা ফ্যাটের অ্যাবজর্পশনে সাহায্য করে। বাইল তৈরি হয় লিভারে, স্টোর থাকে গল ব্লাডারে, আর কাজ করে গিয়ে ইন্টেস্টাইনে। তাছাড়া এরা ডাইজেস্টিভ এনজাইম কন্টেন্ট করে। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস রিকেট? কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি রিকেট কজ করে? না ভিটামিন ডি। এই ভিটামিনের ডেফিসিয়েন্সিতে এই যে রোগগুলো লেখা আছে সেই রোগগুলো হতে পারে। ভিটামিন B9, ফলিক অ্যাসিড, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন B9 ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আর ভিটামিন B12 পার্নিসিয়াস অ্যানিমিয়া, এটা মনে রাখবে, 9 মেগালোব্লাস্টিক আর 12 পার্নিসিয়াস। 12 পাস থেকে 12 পার্নিসিয়াস মনে রাখবে। তাছাড়া নিউরোপ্যাথি হতে পারে। ভিটামিন সি এর জন্যে, সি এর অভাবে হতে পারে স্কারবি। ভিটামিন এ এর অভাবে হতে পারে নাইট ব্লাইন্ডনেস, আর জেরোপথেলমিয়া খুব আসে কোশ্চেন। ভিটামিন ডি ক্যালসিফেরলের জন্যে রিকেটস হয় চিলড্রেনদের মধ্যে, আর যদি অ্যাডাল্টসদের মধ্যে এর অভাব হয় তাহলে সেক্ষেত্রে অস্টিওমেলাসিয়া হতে পারে। ফাংশনাল ইউনিট অফ কিডনির যে ফাংশনাল ইউনিট সেটা হচ্ছে নেফ্রন। কত থাকে? 10 থেকে 15 লাখ মতো একটা কিডনিতে এতগুলো নেফ্রন থাকতে পারে। প্লেটলেটস হেল্প ইন, প্লেটলেট কী সাহায্য করে? ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে, যেটা হিমোস্টেসিস বলে। তাছাড়া যে কোনো জায়গাতে ইনজুরি হয়ে গেলে সেখানে প্লেটলেট গিয়ে প্লাগ তৈরি করে, মানে সেই জায়গাটাকে বন্ধ করে দেয় যাতে সেখান থেকে ব্লিডিং না হয়। তাছাড়া এরা যে ক্লটিং ফ্যাক্টর আছে সেগুলোও রিলিজ করে, যেমন ফ্যাক্টর 3 আছে, হ্যাঁ, ওই থ্রোম্বোপ্লাস্টিন, সেটা রিলিজ করে। ফ্যাক্টর 6 ইন ব্লাড কোয়াগুলেশন ইজ, ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিংয়ের যে ফ্যাক্টরগুলো আছে সেখানে ফ্যাক্টর 6 কোনটা? না, এখানে অ্যান্সার হচ্ছে ডাজ নট এক্সিস্ট। 6 নম্বরটা থাকে না, টোটাল 13টা থাকে, তার মধ্যে 6 নম্বরটা মিসিং থাকে, মানে টোটাল 12টা ক্লটিং ফ্যাক্টর পাওয়া যায়। এই যে এখানে ওই ফ্যাক্টরগুলো দিয়ে দিয়েছি আমি। ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 হচ্ছে প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 3 যেটা প্লেটলেট সিক্রেট করে বা যেটা প্লেটলেট থেকে খরিত হয় সেটা হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন।
বাকি এইগুলো তোমরা দেখে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। থেরাপিউটিক ইন্ডেক্স কি ইন্ডিকেট করে? না ড্রাগ সেফটি ইন্ডিকেট করে। এই যে থেরাপিউটিক ইন্ডেক্স আমরা কী করে বের করি? না LD50 বা ED50। এখানে কি দেখতে হয়? না এই যে LD50 আছে ঘাতক ডোজ, সেটা যত বেশি পরিমাণ হবে মানে ডোজের অ্যামাউন্টটা তত ভালো, আর ইফেক্টিভ ডোজ যেটা আছে সেটা যত কম পরিমাণ ড্রাগ নিলেই আমাদের কাজ হবে সেটা ভালো। মানে উপরের অ্যামাউন্টটা যত বেশি হবে, নিচেটা যত কম হবে ততটাই ভালো। এক্ষেত্রে কী হবে? একের যত বেশি হবে ভ্যালুটা ততটা ভালো ড্রাগটা। এই যে আর এই যে LD50 যে ডোজটা আছে মানে লেথাল ডোজ, আর ED50 যে ডোজটা আছে ইফেক্টিভ ডোজ, এর মাঝের যে অংশটা সেটাকে আমরা বলি থেরাপিউটিক উইন্ডো। এই থেরাপিউটিক উইন্ডো যে ড্রাগের যত বেশি হবে, যত বড় হবে থেরাপিউটিক উইন্ডো, তত আমরা বিভিন্ন ডোজের ড্রাগ চুজ করতে আমরা স্বাধীনতা পাবো। ফলে সেই ড্রাগ তত ভালো, তত বিভিন্ন অ্যামাউন্টে ইউজ করতে পারি বিভিন্ন পপুলেশনের মধ্যে, বিভিন্ন পেশেন্টের মধ্যে। সো এটা ততটাই ভালো, যতটা থেরাপিউটিক উইন্ডো বেশি হবে ততটাই ভালো। তো সেটা কখন বেশি হবে? না ED50 যত কম হবে, ED50 অ্যামাউন্ট ধরো 0.5 mg হলো বা 0.1 mg হলো, মানে 0.1 mg দিলেই কাজ শুরু করে ড্রাগটা। সেই ড্রাগের যে LD50 আছে লেথাল ডোজ, সেটা ধরো 500 mg হলো, মানে এই 0.1 mg থেকে কাজ শুরু করে, আর 500 mg যদি বেশি হয় সেই ক্ষেত্রে তার টক্সিক যে এফেক্ট আছে সেটা দেখা যায়। ফলে এর থেরাপিউটিক যে উইন্ডো সেটা হচ্ছে 0.1 mg থেকে 500 mg অবধি। মানে একটা বিশাল আমরা জায়গা পেলাম, বিশাল একটা ডোজের একটা ভেরিয়েশন পেলাম এর মাঝে, যে ডোজে আমরা বিভিন্ন পেশেন্টের মধ্যে ড্রাগটা ইউজ করতে পারি। মানে এটা খুব সেফ ড্রাগ, যার থেরাপিউটিক উইন্ডো যত বড় সে তত সেফ ড্রাগ তাকে মনে করা হয়। পিন পয়েন্ট পিউপিল, মানে আমাদের চোখের যে তারাটা আছে সেটাকে পিন পয়েন্ট পিউপিল বলা হয়। এটা কখন হয়? দুটো ক্ষেত্রে হয়। একটা হচ্ছে অর্গানোফসফেট, যে প্যারাথিয়ন মেলাথিয়ন যেগুলো কীটনাশক হিসেবে ইউজ করা হয়, তো সেটার যদি টক্সিসিটি বা সেটা যদি পয়জনিং হয় তো সেই ক্ষেত্রে, বা ওপিওয়েডের যদি টক্সিসিটি হয়, এই দুটো ক্ষেত্রে পিন পয়েন্ট পিউপিল দেখা যায়। মানে মিওসিস হয়, আমাদের চোখের তারা পিউপিল ছোট্ট হয়ে যায়, অনেক ছোট্ট হয়ে যায়। ড্রাগ অ্যান্টাগনিস্ট কী করে? না অ্যান্টাগনিস্ট যারা তারা করে, যে ড্রাগটা আমরা ইউজ করছি এজ অ্যান্টাগনিস্ট, সেটা এফেক্টটা কমিয়ে দেয়, ড্রাগের এফেক্ট কমিয়ে দেয়, রিডিউসড ড্রাগ এফেক্ট। অ্যান্টাগনিস্ট অ্যাকচুয়ালি কিছুই কাজ করে না। অ্যান্টাগনিস্ট যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরকে গিয়ে ব্লক করে দেয়। ফলে আমাদের শরীরের যে ন্যাচারাল যে নিউরো ট্রান্সমিটার আছে, যেটা সেই রিসেপ্টরে গিয়ে সেই কাজটা করতো, হয়তো ব্লাড প্রেশার বাড়াতো বা আরও অন্য কিছু করতো, তো সেটা ধরো ব্লাড প্রেশারের ক্ষেত্রেই ধরো, তো সেটা যদি আমরা অ্যান্টাগনিস্ট ইউজ করি, সে কী করছে? না ব্লাড প্রেশার বাড়ানোর জন্যে যে রিসেপ্টরটা দায়ী, তার সাথে হয়তো নরএপিনেফ্রিন গিয়ে অ্যাটাচ হতো, তখন সে ব্লাড প্রেশার বাড়াতো। কিন্তু সেই যে রিসেপ্টর ধরো আলফা 1, তো সেই আলফা 1-এ গিয়ে তার ব্লকার অ্যাড হয়ে গেল, তার ব্লকার গিয়ে তাকে ব্লক করে দিল। ফলে যে ন্যাচারাল যে নিউরো ট্রান্সমিটার আছে আমাদের, সেটা ওখানে গিয়ে আর অ্যাড হতে পারবে না, মানে অ্যাকচুয়ালি ওর এফেক্ট দেখা যাবে না। মানে যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট নিজে কোনো এফেক্ট করে না, শুধুমাত্র লোকের কাজে বাধা দিয়ে একটা এফেক্ট প্রডিউস করে। এখানে অ্যান্সার রিডিউস ড্রাগ এফেক্ট। রিডিউস ড্রাগ এফেক্ট বলতে রিডিউস ওই নিউরো ট্রান্সমিটার যে ন্যাচারাল, তার এফেক্টটা কম করে। অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ দ্যাট ক্যান ইনক্রিজ অ্যাপিটাইট অ্যান্ড ওয়েট গেন। একটা অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ যেটা H1-কে ব্লক করে, তাছাড়াও এর আরেকটা এফেক্ট দেখা যায়, সেটা কি না, মানে অ্যাকচুয়ালি ওর সাইড এফেক্ট এটা কি, ও ওয়েট গেন করে। ওয়েট গেন কী করে করে? না ও খিদে বাড়িয়ে দেয়। এমন একটা ড্রাগ যেটা অ্যাকচুয়ালি অ্যান্টিহিস্টামিনিক, H1 যে রিসেপ্টর আছে তাকে ব্লক করে, কিন্তু এর একটা সাইড এফেক্ট আছে যে এ খিদে বাড়িয়ে দেয়। ফলে এর অ্যান্টিহিস্টামিনিক হিসাবে যতটা ইউজ আছে তার থেকে বেশি ইউজ করা হয় একে অ্যাপিটাইট এনহ্যান্সার হিসাবে। তো সেটা কোন ড্রাগ? না সেটা হচ্ছে আমাদের সিপ্রোহেপটাডিন। এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা ড্রাগ সিপ্রোহেপটাডিন।
শিডিউল আর অফ ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 ডিলস উইথ, শিডিউল আর যেটা আছে সেটা স্ট্যান্ডার্ডস ফর কন্ডোমস সাথে ডিল করে। মানে শিডিউল থেকে আমাদের কোশ্চেন আসার কথা অ্যাকচুয়ালি নয়, ওদের সিলেবাস অনুযায়ী ওরা জুরিসপ্রুডেন্স বা ল এথিক্স দেয়নি সিলেবাসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শিডিউল থেকে কোশ্চেন আসবে, আসার চান্স আছে। শিডিউল একটা মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা। ফার্মাকো ভিজিলেন্স রিলেটস টু ড্রাগ সেফটি মনিটরিং। ফার্মাকো ভিজিলেন্স যেটা আছে, ওই যারা ফার্ম ডি করে, ডক্টর ইন ফার্মাসি, তারা শুধুমাত্র এই জিনিসটা নিয়ে ডিল করে। ফার্মাকো ভিজিলেন্স মানে ড্রাগ সেফটি মনিটর করে, কোন ড্রাগ কতটা সেফ ড্রাগ, তার ক্লিনিক্যাল স্টাডি করে ওরা। কোল্ড চেন ইজ এসেন্সিয়াল ফর, কোল্ড চেন ভ্যাকসিনের জন্য প্রয়োজন। ভ্যাকসিন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার জন্য কোল্ড চেনের মাধ্যমে করতে হয়, নাহলে সেটা ডিগ্রেড হয়ে যাওয়ার চান্স থাকে। জেনারিক মেডিসিন হচ্ছে কস্ট এফেক্টিভ অল্টারনেটিভস। এক্সপায়ার্ড মেডিসিন শুড বি ডেস্ট্রয়েড সেফলি। ডেস্ট্রয় করতে হবে কিন্তু সেফলি করতে হবে, মানে যে মেডিসিনগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলো ডেস্ট্রয় করা হবে কিন্তু সেফলি করা হবে, যাতে এনভায়রনমেন্টের বা মানুষের কোনো ক্ষতি না হয়। পেশেন্ট কাউন্সিলিং ইমপ্রুভস। পেশেন্ট কাউন্সিলিং কী ইমপ্রুভ করে? আমরা যে ডাক্তার ওষুধ লিখেছেন সেটা পেশেন্টকে আমরা যখন দিচ্ছি তখন সেই পেশেন্টের কাউন্সিলিং করছি, তার কোনো নেশার অভ্যাস আছে কি না, তার কোনো ক্রনিক ডিজিজ আছে কি না, বা তার বিভিন্ন ফ্যাক্টর নিয়ে তার সাথে ডিসকাস করি আমরা, যেটা পেশেন্ট কাউন্সিলিং বলে। তো সেটা কী করে অ্যাকচুয়ালি? সেটা করে না কমপ্লায়েন্স বাড়ায়। এই যে ওষুধটা ডাক্তার লিখেছেন সেটা তার সাথে কমপ্লায়েন্ট হবে কিনা, মানে ঠিকঠাক কাজ করবে কিনা, তার আউটকাম ঠিকঠাক পাওয়া যাবে কিনা, সেটা আমরা দেখার জন্যে বা সেটা সেই কমপ্লায়েন্স বাড়ানোর জন্যে সেই পেশেন্ট কাউন্সিলিংটা আমরা করি। এনডিপিএস অ্যাক্ট কন্ট্রোলস নার্কোটিক ড্রাগস। ওই যে হ্যাম, ক্যানাবিস, মরফিন মানে ওপিয়াম। এনডিপিএস অ্যাক্ট সেই ড্রাগগুলোর সাথে, সেই নার্কোটিক ড্রাগগুলোর সাথে, নার্কোটিক ড্রাগ মানে হ্যাবিট ফর্মিং ড্রাগ, যেগুলো আমাদের এডিকশন তৈরি করে, সেই ড্রাগগুলোর সাথে ডিল করে। রেশনাল ইউজ অফ ড্রাগস মিনস সেফ, ইফেক্টিভ অ্যান্ড ইকোনমিক্যাল থেরাপি অফ ড্রাগ। তো সেখানে কী দেখা হয় যে যাতে সেফ ইউজ হয় তার এবং ইফেক্টিভ আউটকাম হয় আর সেটার জন্য ইকোনমিক হয়, মানে। তো এটা হচ্ছে অ্যান্সার, অপশান সি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্যে। আর যদি ভালো লাগে ভিডিওটা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আরও এরকম ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।